বর্তমানে বাংলাদেশে কিশোর কিশোরীর সংখ্যা ৩,৬৩,৮০,০০০, যা দেশের মোট জনসংখ্যার ২১.৪%। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলা মানে বাংলাদেশকেই গড়ে তোলা। এই লক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়ন করছে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। সারা দেশে ৪,৫৫৩টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভায় মোট ৪,৮৮৩টি ক্লাবের মাধ্যমে ১,৪৬,৪৯০ জন কিশোর কিশোরীকে প্রতি বছর জীবন দক্ষতার উপর বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত শিখার আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর আজকে আমরা চলে এসেছি নীলফামারী জেলার নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবে। জানবো এই স্কুলের কিশোর কিশোরী ক্লাবের কার্যক্রম সম্পর্কে। চলুন। সবাই ভালো আছো তোমরা? হ্যাঁ, আপনি কেমন আছেন? ভালো আছি। তো আজকে আমরা বাল্য বিয়ে এই টপিকস নিয়ে আলোচনা করব। আচ্ছা, বাল্য বিয়েটা আসলে কি? মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে বিয়ে করলে সেটি বাল্য বিয়ে বলে গণ্য হবে এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে বিয়ে করলে সেটি বাল্য বিয়ে বলে গণ্য হবে। তো বাল্য বিয়ে হওয়ার কারণে আমরা যেসব ক্ষতির সম্মুখীন হই, ছেলেমেয়েরা অল্প বয়সে ঝরে পড়ে, স্কুল থেকে ঝরে পড়ে, পড়াশোনা ঠিকমতো চালিয়ে নিয়ে যেতে পারে না। 18-র নিচে সন্তান ধারণ করলে মেয়েরা অপুষ্টিকর শিশু জন্ম দেয় এবং এর কারণে দেশে মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার বেড়ে যায়। অপরিণত বয়সে বিয়ে করার ফলে তাদের মানসিক বিকাশ ঘটে না, এ কারণে তারা মানসিকভাবে বাধাপ্রাপ্ত হয়, পড়ালেখা চালিয়ে যেতে পারে না এবং দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যায়। অল্প বয়সী বিয়ে করলে দাম্পত্য কলহ বাড়ে এবং বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা বেড়ে যায়। তো এই বাল্যবিয়ে নিরোধ আইন 2017 অনুযায়ী বাল্য বিয়ে করার যে শাস্তি ঘোষণা করেছে সেটি হচ্ছে 18-র নিচে মেয়েদের এবং 21-এর নিচে ছেলেদের বিয়ে করলে 2 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড করতে হবে এবং উভয় দণ্ডে দণ্ডিত হবে। আমরা কি করব? নিজেও বাল্য বিয়ে করব না এবং অপরকেও বাল্য বিয়ে করতে দিব না। সেক্ষেত্রে আমরা কিভাবে প্রতিরোধ করব? আমাদের 10 হেল্পলাইন নাম্বার, যেটি বাল্য বিয়ে প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা পালন করে। আমরা যদি আশেপাশে দেখি আমাদের সহপাঠী কিংবা 18-র নিচে কোনো রিলেটিভ তাদের বিয়ে হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? অবশ্যই কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার বা জেন্ডার প্রমোটারকে অবহিত করব। আমরা যদি সেটাও করতে না পারি তাহলে 109 হটলাইন নাম্বারে ফোন দিয়ে বাল্য বিয়ে প্রতিরোধ করার চেষ্টা করব। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার সুরভি রায়ের সাথে। কিশোর কিশোরীদের শারীরিক ও মনস্তাত্ত্বিক বিকাশের জন্য জেন্ডার প্রমোটার হিসেবে আপনি ওদেরকে কি কি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন? কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের আমরা যেসব ধারণা দিয়ে থাকি, জীবন দক্ষতামূলক শিক্ষা, জেন্ডার সমতা, জেন্ডার বৈষম্য, কাজের মধ্যে নারী পুরুষের আসলে যে কোনো ভেদাভেদ নেই সেটা তুলে ধরা, ইপটিজিং মাদকাসক্ত কিশোর অপরাধ যা বর্তমানে প্রকট আকার ধারণ করেছে সেসব সম্পর্কে ধারণা দিয়ে থাকি। বর্তমানে বাংলাদেশের সামাজিক ব্যাধি বাল্য বিয়ে, কত বছরের নিচে বিয়ে করলে সেটা বাল্য বিয়ে বলে গণ্য হবে, বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ের শাস্তি এবং বাল্য বিয়ে প্রতিরোধে যে হটলাইন নাম্বার 109
সে সম্পর্কে আমরা তাদের অবগত করি। এবং কিশোর কিশোরীদের কৈশোরকালীন যেসব সমস্যার মধ্যে দিয়ে যায়, তারা তাদের যেসব পরিবর্তনগুলো ফেস করে এগুলো সম্পর্কে জানে না। তো সেক্ষেত্রে আমরা তাদের শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তনগুলো সম্পর্কে ধারণা দিয়ে থাকি। এই কিশোর কিশোরীদের মাঝে কি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। তারা যেমন আগে চুপচাপ ছিল ক্লাবের প্রথম দিকে, তারা তাদের কথাগুলো সহপাঠীর সাথেও বলতে সংকোচ বোধ করত। বয়ঃসন্ধিকালে যে সব তাদের শারীরিক, মানসিক পরিবর্তনগুলো হয়, তো হঠাৎ করে যখন তাদের পরিবর্তনগুলো হয় তারা মানে এটা একটা চিন্তার মধ্যে থাকে। তারা ভালোভাবে বলতে পারে না, জানতে পারে না অনেক কিছুই। যেমন আপনার ঋতুস্রাব, ছেলেদের স্বপ্নদোষ, এরকম অনেক সমস্যা হয়। তো তারা এসব এখন ওপেনলি বলতে পারে এবং বাবা-মার সাথে কৈশোরকালের যে একটা দূরত্ব থাকে, তো তারা সবকিছুই তাদের বাবা-মার সাথে শেয়ার করতে পারে এবং সহপাঠীদের সাথেও শেয়ার করতে পারে এবং নিজেও সচেতন হচ্ছে, অপরকেও সচেতন করে তুলতেছে। আমরা এখন দেখব কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় একটি দলীয় আবৃত্তি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদীর সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভুইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের, শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ, একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি, চোখে নীল আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মনি রায়ের সাথে। কিশোর কিশোরীদের জন্য আবৃত্তি চর্চার গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? আবৃত্তি চর্চা করলে তাদের প্রথমত কণ্ঠস্বর সুন্দর হবে, বাচনভঙ্গি সুন্দরভাবে তারা উপস্থাপন করতে পারবে এবং তারা দেশকে ভালোবাসা এবং দেশের মানুষদের ভালোবাসা এটা শিখবে। তাদের জীবনে অনেকটাই পড়ার যে মনোযোগ সেটা তারা দিতে পারবে, অনেক সময়টা বইয়ের পিছনে ব্যয় করতে পারবে, যা এখনকার ছেলেমেয়েরা মোবাইলে বা অন্য জায়গায় একসাথে বসে আড্ডা দেওয়া সে সমস্ত জায়গা থেকে তারা বিরত থাকবে। আগে যারা কবিতা আবৃত্তি এত বেশি ছিল না মূল্যায়নটা,
বাবা মাও অনেকটা এখন অনেক আগ্রহ প্রকাশ করছে কবিতা আবৃত্তিতে এবং আমি মনে করি যে বাবা মায়ের অনেক বেশি ডেভেলপ হয়েছে এই কারণে যে ছেলেমেয়েরা গান, নাচ, আর্ট এটার পাশাপাশি কবিতাও শিখছে। আমরা এখন দেখব কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় একটি দলীয় সঙ্গীত। কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক ফণীভূষণ রায়ের সাথে। পড়াশোনার পাশাপাশি একজন কিশোর কিশোরী সঙ্গীত চর্চাটা কতটুকু গুরুত্ব বলে আপনি মনে করেন? এটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের মৌলিক 5টি মৌলিক চাহিদার মধ্যে আমাদের বিনোদনটাও পড়ে যায়। সেক্ষেত্রে
যেহেতু বিনোদনের মধ্যে পড়ে, তো কাজেই আমাদের এটা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যেগুলো শিল্পী বা কণ্ঠ, অনেকের গলা ভালো অথচ গাইতে পারতেছে না, সেই জায়গাগুলো থেকে আমরা এটা গভর্নমেন্টের একটা ভালো উদ্যোগ, যে উদ্যোগের ফলে সেই জায়গাগুলো থেকে উঠে আসতেছে ভালো কণ্ঠ, যারা ভালো গাইতে পারতেছে আমাদের মাধ্যমে সেটা আসতেছে। এবং সেই সাথে অসামাজিক কর্মকাণ্ড, যেমন কিশোর গ্যাং, তারপরে হলো ছেলেরা মোবাইলে আড্ডা দিতেছে এবং সে মাদকাসক্তর সাথে হচ্ছে, এগুলো থেকে তারা বিরত থাকতেছে এবং এখানে সময় দিতেছে। আমাদের 5টি মৌলিক চাহিদার মধ্যে বিনোদনও পড়ে। তো সেক্ষেত্রে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যে ভালো শিল্পী যারা আছে, হয়তো বা আর্থিক অভাবে বা কোনো ইয়ের কারণে উঠতে পারতেছে না, তারা হয়তো বাল্যবিবাহ, তারপর অসামাজিক কর্মকাণ্ড যেমন বখাটে বা ইকটিজিং, কিশোর গ্যাং, এগুলোর সাথে জড়িয়ে পড়ে। এই সময়টা তারা ওখানে না দিয়ে আমাদের এখানে ভালো সময় দিচ্ছে এবং তারা অনেক উপকৃত হচ্ছে। এখন আমরা কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্যের অভিভাবকের সাথে। কিশোর কিশোরী ক্লাবে কে আছে আপনার? আমার মেয়ে আছে, কোন ক্লাসে পড়ছে? ক্লাস 7 এ পড়তেছে। আচ্ছা, এই যে কিশোর কিশোরী ক্লাবে আসছে, একজন অভিভাবক হিসেবে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আগে জানতাম না যেখানে কিশোরী ক্লাব আছে। যখন আমি বিষয়গুলো শুনলাম যেখানে একটা শুক্রবার শনিবার কিশোরী ক্লাব চালু হয়েছে, তখন আমি নিজে এসে আমার মেয়েকে এখানে ভর্তি করাইলাম। সেই ক্লাবে যে সুন্দরভাবে আন্টিরা আমাদেরকে গান শেখায়, কবিতা শেখায়, বা জেন্ডার সম্পর্কে বলে, বাল্য বিবাহ সম্পর্কে বলে, এগুলো আমার খুব ভালো লাগে। আমার মেয়ে বাসায় গিয়ে তার বাবাকে সরাসরি বাবাকে বলে, বাবা আমি কিন্তু আমার কিন্তু অল্প বয়সে বিয়ে দিবে না, আমি বিয়ে করব না এবং আমি কিছু শিখবো। মেয়ের মাঝে মাসে মাসে বসন্তী কাল একটা হয়, এই বিষয় নিয়ে শেখে, সেগুলো নিয়ে আমার সাথে কথাগুলো শেয়ার করে, কোনো লজ্জা পায় না, কোনো ভয় পায় না। তার ভাই বলে যে ভাই দাদা আমি লেখাপড়া করব, তুমি আমাকে সহযোগিতা করো। এই জেন্ডার সম্পর্কে বা বাল্যবিবাহ সম্পর্কে নিজে এখানে শিখে বাসায় গিয়ে আবার দেখো যে অনেকজনের সাথে শেয়ার করতেছে এই বিষয়টা। আমার মতো তোমরাও যাবে নাকি সেখানে ভর্তি হও, এগুলো বিষয় নিয়ে আর কি সুন্দরভাবে কথা বলে। আমরা এখন দেখব কিশোর কিশোরী ক্লাবের একজন সদস্যের পরিবেশনায় এটি একক আবৃত্তি। যখন ভোরে আকাশ জাগে শিশির পড়ে ঘাসে, পাখি ডাকা সেই সকালে মুজিব ফিরে আসে। নদীর বুকে বৃষ্টি নামে যখন ওঠে ঢেউ, মুজিব বলে আসছি আমি, ডাকছে আমায় কেউ। মিষ্টি ফুলের গন্ধে যখন আকুল করে বন, ফিরে আসে মুজিব বড় সবার প্রিয়জন। সাজ আকাশে যখন ফোটে লক্ষ কোটি তারা, ফিরে আসে মুজিব যেন হাজার প্রাণের ধারা। মার্চে যখন বাংলা জুড়ে স্বাধীনতার ডাক, মুজিব আসে দেশটি নতুন জীবন ফিরে পাক। যখন ভোরে মায়ের কোলে শিশুরা সব হাসে, শিশুর মুখের সেই হাসিতে মুজিব ফিরে আসে। সারা দেশে 4883টি ক্লাবে কিশোর কিশোরীদের বয়সন্ধিকালীন বিভিন্ন শারীরিক ও মানসিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেন্ডার প্রমোটারের মাধ্যমে ক্লাস নেওয়া এবং কারাতে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া আবৃত্তি ও সঙ্গীত প্রশিক্ষণের পাশাপাশি কিশোর কিশোরীদের খেলাধুলার জন্য বিভিন্ন ধরনের সামগ্রী যেমন ক্যারাম, লুডো, বল দেওয়া হয়। এছাড়াও কিশোর কিশোরীদের জন্য বিভিন্ন মানানসই বই যেমন জাতির পিতা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর ছোটবেলা, শেখ রাসেল ও দীপ্তশিখা সহ নানান ধরনের বই বিতরণ করা হচ্ছে। আমরা এখন কথা বলবো এই কিশোর কিশোরী ক্লাবের ক্লাব কোঅর্ডিনেটর কুসুম আক্তারের সাথে। এই কিশোর কিশোরী ক্লাবটি যেন সুষ্ঠুভাবে চলমান থাকে তার জন্য আপনি কি কি করছেন? এই ক্লাবে আমি সপ্তাহে 2 দিন আসি। আসার পরে দেখি বাচ্চাদের উপস্থিতি। তবে আমার নীলফামারী জেলা পলাশবাড়ি ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের বাচ্চার উপস্থিতি অনেক সুন্দর, অনেক ভালো। তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো হয় এবং এই ক্লাবে কোনো বাচ্চা যদি ক্লাবে না আসে, আমরা টিচারদের সহযোগিতা নিয়ে আমরা গার্ডিয়ানের কাছে যাই, যে কথা বলি বাচ্চাকে ক্লাবমুখী করার জন্য। আমাদের কিশোর কিশোরী ক্লাব অনেক সুন্দরভাবে পরিচালিত হয়। এখানে কোনো কিছু বাধার সম্মুখীন হলে আমরা সেটা সমাধান করি।
আমরা এখন কথা বলবো নীলফামারী জেলার কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার উম্মে সালমার সাথে। এই নীলফামারী জেলায় কতগুলো কিশোর কিশোরী ক্লাব রয়েছে এবং কিভাবে এই ক্লাবগুলো পরিচালনা করছেন? আমাদের নীলফামারী জেলায় 64টি ক্লাব আছে। এগুলো আমরা সরেজমিনে গিয়ে মনিটরিং করি, অথবা আমরা মনিটরিংও করি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আমরা যোগাযোগ করি। আমাদের প্রতিটি ক্লাবে একজন করে আবৃত্তি শিক্ষক এবং একজন করে সঙ্গীত শিক্ষক রয়েছে। 4-5টা ক্লাব পরিচালনার জন্য একজন জেন্ডার প্রমোটার আছে। আমরা আমাদের নীলফামারী জেলার মধ্যে 2জন ফিল্ড সুপারভাইজার আছি। আমাদের ক্লাবগুলোতে যদি কোনো রকম সমস্যা হয় আর হয়েও থাকে, এগুলো আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করি ফিল্ড সুপারভাইজারগণ। যদি আমরা না পারি তাহলে আমরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানাই, উনি সমাধান করেন। তারপরে আমাদের সদরের দায়িত্বে আমাদের ডিডি স্যার আছে, ওনাকে জানাই। এভাবে আমরা ক্লাবগুলো পরিচালনা করে থাকি। আমরা এখন কথা বলবো পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শান্তনা রানী রায়ের সাথে। আপনার এই প্রতিষ্ঠানে যে কিশোর কিশোরী ক্লাবটি রয়েছে, এই ক্লাবের কার্যক্রম যেন আরো সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেই জন্য আপনি সহকারী শিক্ষক হিসেবে কি ধরনের সহযোগিতা করছেন? আমরা সহযোগিতা করতেছি, তাদেরকে আমরা রুম দিয়েছি। আমার প্রধান শিক্ষক মাঝে মাঝে মনিটরিং করে, দেখাশোনা করে। আর আমাদের যে দপ্তরি আছে স্কুলের, সে তো সার্বক্ষণিক তাদের সাথে থাকেই। সাধারণ শিক্ষার্থী এবং কিশোর কিশোরী ক্লাবে যে শিক্ষার্থীরা রয়েছে, ওদের মাঝে কি ধরনের পার্থক্য দেখছেন? যারা কিশোর কিশোরী ক্লাবের সাথে যে বাচ্চাগুলো সংযুক্ত আছে, তারা অনেক কিছু শিখতে পারতেছে। যেমন জেন্ডার সমতা সম্পর্কে তারা জানতে পারতেছে। তারপরে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্ত, ইফটিজিং সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এই জ্ঞানগুলো তাদের ভিতরে ঢুকতেছে। কিন্তু যারা এখানে আসতে পারেনি, তারা তো এগুলো বলতে পারবে না। তাদের ভিতরে সচেতনতাগুলো সৃষ্টিও হচ্ছে না। এটাই তো পার্থক্য দেখতেছি। আমার মনে হয় যে আরও বেশি করে যদি সেই শিক্ষার্থীগুলোকে এখানে আনা সম্ভব হয়, তাহলে তাদেরও উপকার হবে। আমরা এখন দেখব কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় একটি সচেতনতামূলক নাটিকা। কিরে, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর পরীক্ষার প্রিপারেশনটা কেমন রে? খুব ভালো না রে। কেন? জোতার কারণে আমার বাড়ি থেকে টাকা দিতে পারছি না রে। ও, তাহলে কি তুই পরীক্ষা দিবি না? কি করে? পাইছি এবার একটা পকেট। আর দেরি করা যাবে না, এটা তো রহিমের বেটি। আর কোনো তো নাই টাকা থাকেন বাড়ি যেটা না, আমার বাজার যাব যেটা রহিম ফোন টোন দিয়ে মেলা দিন থেকে কামাই হয় না। এই বুড়া পাঞ্জাবি এবার নতুন পরিবারে লাগবে কেন? তাড়াতাড়ি যাও, যাও বাড়ি আবার যাও। বাজার তো যাওয়ার জানো, বাজারে যাও। চাচা, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর চাচা, ভালো আছেন? আরে বাবু, ওই ভালো মানে সেই ভালো আছো। আর শুন, হ্যাঁ, তোকে ফোন দিবার জানো কেন? একটা চুপ করা লাগবে দিয়ে দিয়ে। হ্যাঁ, কি কি আল্লাহ। আরে বাউ, হ্যাঁ শুন, ওই রাস্তা দিয়ে যাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ। তো রাস্তা তোর বেডির সাথে মোর দেখা। মানে মোর বেডির সাথে? তোর বেডি তো অনেকটা হয়েছে রে বাউ রে, এক বিশাল বড় ডাঙ্গর হয়েছে। এখন তো বড় তো হবেই, ছোটই থাকবে তো মোর বেডি। এইটা তো ঠিক। কি কি হয়েছে? তা বাউ শুন, একটা ভালো আল্লাহ আছে। ভালো আল্লাহ? হ্যাঁ, সম্বন্ধ সেই। শুন শুন, ভালো কথা দিয়ে। চাচা শুনেন, হ্যাঁ, মোর বেডি তো খালি বড় হয়েছে ভাই, এখনো তো বয়সই হয় নাই। কি কথা বয়স? এই এত বড় ডাঙ্গর হয়েছে বলে বয়স নেই। তুমি এখানে এখানে সবাইগুলো বিয়া দাওছো আর এক বয়সই হয় না। সত্যি কথা বলছেন? কি মুই ফির মিথ্যা কথা কইম রে বাবু? মুই তো চাচা হ, বুঝিস না? সেটাও তো আবার ঠিক। হ্যাঁ, আচ্ছা কত ভালো করি কত বিষয়টা। হ্যাঁ, বিষয়টা শুন। ওই চ্যাংরা আছে না, হ্যাঁ, তারা বিদেশত থাকে। বিদেশত? বাপরে বাপ। কি আর জমি জায়গা আছে না নাই? কি হচ্ছে, আর বিদেশত থাকে জমি জায়গা থাকবে না? মেলা জমি জায়গা, আর জমি জায়গা দোলাই বর দোলার পর দোলাই বর। কি কোন এত জমি? হ্যাঁ বাবা। তা শুন, হ্যাঁ, তুই বাড়ি যা, চ্যাংরা মুই ফোন দিয়ে বুঝছিস? হ্যাঁ, যেটা চ্যাংরা বিদেশ থেকে আনি লাগবি, বুঝিস না? বিয়ে ওখান দিয়ে দে, ভালো হবে। সেটাও তো ঠিক কইছেন। ভুল কর। শুনেন, হ্যাঁ,
তাইলে বাড়ি যা তো আর মা কুবার লাগেছে। মা করে মা কে কি হবে? আর তাও একটা বিষয় আছে না, আর মা মানে শুনুক বিষয়টা, ছেলে তো থাকে বিদেশত, আর মা করলে আর মাও রাজি হবে এমনি। হ্যাঁ বৌমা বুঝানি মুই সারা ফোন করে আনছো। আচ্ছা আচ্ছা যাও। আচ্ছা দাদা ভালো থাকে না। আচ্ছা আসসালামু আলাইকুম। বাবু শুন শুন হ্যাঁ আরে বাবু সারা ফোন দিবা লাগবে না দেখে নি। আচ্ছা আচ্ছা না ঠিক আছে, মনে কিছু দিছি না। তো? আচ্ছা যা। দেখা আছে। হ্যাঁ রাইতে হলে আরো কথা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঝর্ণার মা, ঝর্ণার মা। কি হয়েছে ঝর্ণার বাবা? আরে কি করছো? এই তো ঝাড়ু দিতেছি। আচ্ছা এই যে শোনো শোনো, ঝাড়ুটা দাও। আরে দিয়ে আসো। ওই যে ঘটক চাচা আছে না? কোন ঘটক চাচা? আরে এই যে পলাশবাড়ির যে ঘটক চাচা। হ্যাঁ হ্যাঁ চিনি। ঘটক চাচার সাথে দেখা হলো রাস্তায়। তো কি হয়েছে? তা ঘটক চাচা বললো যে ওই যে মানে আমার মাই ঝর্ণা, তোর বেটি তো অনেক বড় হয়েছে এখন, তা মানে বিয়া দিব কিনা সেটা কথা কর। আর ছেলে নাকি বিদেশে থাকে, অনেক জায়গাও আছে, জায়গা জমি, তা এখন কি বিয়াটা ধরা যায়? এ তুমি কি বলছো? তুমি জানো না আমাদের মেয়ে কেবল ক্লাস 9-এ পড়ে, ওর কি এখনো বিয়ের বয়স হয়েছে? আরে পাগল, ছেলে বিদেশে থাকে, অনেক জমি আছে তো। জমি আছে তো কি হয়েছে? আমি এখন আমার মেয়ের বিয়ে দেব না। এই এখন এমনিতে দিনকাল খারাপ, বোঝার চেষ্টা করো। আমার জীবন নষ্ট হয়েছে, আমি আমার মেয়ের জীবন নষ্ট করতে দিব না। আমি আমার মেয়েকে পড়াশোনা করাবো। এই তোমার এত কথা আমি শুনতে চাই না। আমি বিয়ে দিব মানে দিব। আমি ঘটক চাচার সাথে আজকেই ফাইনাল আলাপ দিব। তুমি কি করতেছো করো, আর বিয়ের আয়োজন ঠিক করো বাড়িতে। আর তোমার মেয়েকে বলো বিয়ের জন্য যেন রাজি হয়। আমি গেলাম। ও মা, মা ঝর্ণা তো এসেছিস? হ্যাঁ মা, আমার খুব খিদে লেগেছে, মা আমাকে খাইতে দাও। তাই জানিস রে আজকে কি হয়েছে? কি হয়েছে মা? তোর বাবা তোর বিয়ে ঠিক করে ফেলেছে রে, তোর হয়তো আর স্কুলে যাওয়া হবে না। না মা, আমি বিয়ে করব না মা। আমি তো তোর বাবাকে বুঝিয়েছি রে, কিন্তু সে তো বুঝে না। তুমি আরো বাবাকে বুঝাও মা। আমি ভালো করে পড়াশোনা করতে চাই। আমি বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চাই। আমি আরো পড়াশোনা করবো মা। আমি তো তোর বাবাকে বুঝিয়েছি, কিন্তু সে তো আমার কথা শুনছে না। সে নাকি তোর বিয়ে দেবেই না মা, আমি বিয়ে করব না। আর্থিক বার্ষিক আচার্য সাত্বিক অনুভূতি অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ করা, বচন যা কথার মাধ্যমে প্রকাশ, অনুভূতি কর্ণভূমিকা। আরে আমার তো বিয়ে ঠিক হয়েছে, আমার মনে হয় পড়া হবে না। আমি জেন্ডার প্রমোটার দিদিকে একটা ফোন করি। হ্যালো সুরভি দিদি, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছে। আমি মনে হয় করতে পারবো না। কালকে বিয়ে। আচ্ছা কালকে আমি আসতেছি, তুমি কোনো চিন্তা করো না। আপনি কিন্তু অবশ্যই কালকে আসবেন। আমি এখন রাখি। ভাই তোর ঘটক চাচা আছে? না আরো আইসি নাই চাচা, আইসি চলে যায়। কখন যে আইসে শালার এই মানুষটা না। ভাই কান্দছে কেন এত? কাঁদিস না রে ঝর্ণা। বাবু রহিম। আচ্ছা স্যার, আরে এখনই আসলেন? আরে বাবু মোর জানি না কুতলা গাছ এই যে বর আইসেছে রাস্তা কত দূরত ফোন দিছেন? মাছ ঘাটত। আর কখন আসবে? আইসে ফোন দিন, ওই যে কাজীও তার সাথে এসেছে। এমনিতে বুঝেন নাই তোমার আমার বাড়ি হলি তো রাজি হয় নাই বিয়াত, এমনিতে আমি তাড়াহুড়া করে বিয়াটা দেছো। ও যে হয় তাড়াতাড়ি আসি করো, তাড়াতাড়ি। প্রত্যেকটা পরিবারতে এইরকম হয় যে বিয়া রাজি হয় না। তোমাকে ফোন দাও তো। ফোনটা কোন রে বাবু রে? ফোনটা তো থুয়ে আসছো রে বাবু, তাড়াহুড়াতে যে বুঝিস না। ও হ্যাঁ তোমার কাজ করলেন? চাচা আদাব। আদাব। ভালো আছেন? এই তো আছি। আমি শুনলাম আপনি নাকি আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন। হ্যাঁ তা তোমার কাজ করবে? আমি শুনেছি এত অল্প বয়সে কেন ওর বিয়ে দিচ্ছেন? না বয়স তো হইছে মা। আপনার মেয়ে তো মাত্র ক্লাস 9-এ পড়ে, আপনি জানেন না মেয়েদের বয়স 18 বছরের নিচে এবং ছেলেদের বয়স 21 বছরের নিচে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলা হয়। না মা এটা তো জানি না। বাল্যবিবাহ করার কারণে আপনি জানেন কতগুলো সমস্যা হয়? বাল্যবিবাহের কারণে একটি পরিবারেরই ক্ষতি হয় না, একই সাথে সমাজ এবং রাষ্ট্র উভয়েরই অনেক ক্ষতি হয়। যেমন মেয়েদের পড়াশোনাটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে।
এই মুহূর্তে আমি চাচ্ছি আপনি আপনার মেয়ের বিয়েটি বন্ধ করে দিন। না আমরা এখন আয়োজন করছি বিয়ে তো বন্ধ কিন্তু আমি আইনের সহায়তা নিতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে পুলিশও আসবে? হ্যাঁ। আচ্ছা আপনি কি করলেন? মুই কি জানো তোর বেটির অল্প বয়স? তোমার জন্য তো বিয়াটা ঠিক করলো, আর তোমার কি করছে নিলে? এখন কি করিমু? কি করিমু এখন? না তোমার চলে যাও। এই মুহূর্তে আপনাকে বিয়ে বন্ধ করতে হবে, না হলে আমি পুলিশকে ফোন দিতে বাধ্য হব। বাধ্য হব। বিয়ে তো বন্ধ করা অসম্ভব। সম্ভব কি অসম্ভব? আপনি জানেন যে 18 বছরের নিচে একজন মেয়ের বিয়ে দেওয়া নিষেধ আছে, তাকে বাল্যবিবাহ বলা হয়। দাদা কি করবেন ফোন দেন, যে আসির দরকার নাই, ওই কোনোদিন জেল খাটো নাই বাবা। জরিমানাও করবি নাকি? মা জরিমানাও করা হবে? হ্যাঁ। দাদা কি যা টাকা গেছে মুই আর কোনো জেল জরিমানা দিবার চাও না। তুই ফোন দে মুই বিয়া দিম না। মা তোমরা চলে যাও, আর বিয়া দিব না, যাও। আচ্ছা দাও মা উঠো মা বিয়া দিলে হল না বাউরা? না হবে না, ফোন দাও, বিয়া বদ্ধ। মোর বেটি 18 বছর বয়স হবে, তারপরে দেখা যাক। থাকেন না তো, চলে যাও। ঠিকই কইছিস, বাড়ি যাও, বুড়া মানুষকে নাহলে কোনো সমস্যা হবে। তো বুঝো নাই বাউরে, 18 বছর বিয়া নিছে, যাও। হ্যাঁ সমস্যা হয়, মাও ফিল মরে, তা ছাওয়াও ফিল মরে। তা হোক, আজ থেকে কান ধরছো, আর কোনোদিন বাল্যবিবাহ দিম না। আর সবাই কাহো নিজের পরিবার বা এলাকার কাহো বাল্যবিবাহ দিবেন না। আজ থেকে তোমরাও প্রতিজ্ঞা করো। আমরা এখন কথা বলবো নীলফামারী জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের অ্যাকাউন্টেন্ট কাম সিএস মোহাম্মদ জোবাইদুল ইসলামের সাথে। আপনার কাছে জানতে চাইবো যে এই যে জেলায় কিশোর কিশোরী ক্লাবগুলো রয়েছে, এই কিশোর কিশোরী ক্লাবগুলোর কার্যক্রম কিভাবে তদারকি করছেন? আমাদের নীলফামারী জেলায় মোট 64টি ক্লাব, কিশোর কিশোরী ক্লাব রয়েছে। মোট 1920 জন ছাত্র কিশোর কিশোরী রয়েছে, যাদের বয়স 10 থেকে 19 বছর বয়স। এই কিশোর কিশোরী ক্লাবের বাচ্চারা সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং শনিবার তারা ক্লাস পায়। এই ক্লাসে তাদেরকে সঙ্গীত চর্চা এবং আবৃত্তি চর্চা এবং জেন্ডার বিষয়ে তাদেরকে ক্লাস নেওয়া হয়। এবং তারা অন্যান্য বাচ্চাদের সাথে, আসলে স্কুলে যে যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চার সাথে কম্পেয়ার করলে তারা আমাদের বাচ্চাগুলো একটু ভিন্নতা পাওয়া যাচ্ছে। কারণ আগে তারা কিছুই বুঝতো না, জানতো না, এখন তারা এই কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারছে। এখন বাচ্চারা আছে 30টা করে, সারা বছর ধরে ক্লাস, 1 বছর ধরে তারা ক্লাস পায়। আমরা চাচ্ছি যে আরও অন্যান্য, যেমন একটা ইউনিয়নে 1টি করে ক্লাব, আমরা চাইলে আরও 2টা করে ক্লাব করতে পারি। তাহলে 30-60টা বাচ্চা বা 40টা করে যদি বাচ্চা নেই, 40 দুগুণ 80টা বাচ্চা তারা হবে। 80টা বাচ্চা যদি তারা ওই প্রশিক্ষণটা, ট্রেনিংটা পায়, ক্লাস পায়, তাহলে তারা পরবর্তীতে মনে করেন যে 80টা পরিবারের জায়গায় আমরা বলছি, ওদের সঙ্গে শেয়ার করছি যে তোমরা গিয়ে, আমরা যখন মনিটরিং করতে আসি তখন তোমরা গিয়ে ওই বাচ্চাগুলো তোমরা আরও তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, এই বিষয়গুলো শেয়ার করবা, তাদের সঙ্গে আরও মত বিনিময় করবা, তারা বুঝবে, জানবে, তারা তখন বুঝবে যে এই বিষয়গুলো আসলে কোনো কঠিন বিষয় না। এই বিষয়গুলো আমাদের সামাজিক ও মানসিক পরিবর্তন হচ্ছে, এবং সামাজিক পরিবর্তনের কারণে যে সমস্যাগুলো আমরা মানুষের কাছে প্রকাশ করতে পারি না, সেগুলো সহজে প্রকাশ করতে পারছি। নানাবিধভাবে আমাদের বাচ্চাগুলো অনেকের চেয়ে একদম আলাদাভাবে আসলে তৈরি হচ্ছে। আগে তো বাবা মারা বুঝতো না, জানতো না। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যে এগুলো হচ্ছে রুট লেভেল, প্রত্যন্ত অঞ্চলে এই ক্লাসগুলো হয়। তা সেখানে বাবা মারাগুলো অত আপডেট না, শিক্ষিত না, তারাও চায় না যে আমার বাচ্চা কাচ্চাগুলো এইসব জায়গায় যাক। এখন তারা দেখে শুনে বুঝে বলতেছে না, এটা তো বাচ্চাদের শারীরিক মানসিক পরিবর্তন এবং তাদের জ্ঞানের বৃদ্ধি, অনেক বহিঃপ্রকাশ ঘটতেছে, এবং লেখাপড়ায় তারা অনেক এগিয়ে গেছে। বাবা মারা উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে। এখন বাবা মারাও আসলে বাচ্চাদেরকে পাঠাতে খুব আগ্রহ। আমাদের ফ্রুটফুল নাস্তা দেওয়া হয়, যেমন ফল একটা দেওয়া হয়, সিদ্ধ ডিম দেওয়া হয়, তারপর আপনার বিস্কিট দেওয়া হয় এবং মৌসুমি ফল দেওয়া হয়। যখন যেটা আমাদের সিজনাল ফলগুলো আসে সেই ফলগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আমরা আশা করছি যে আমাদের এই বাচ্চা কাচ্চাগুলো শিখে পড়ে ভবিষ্যতে আমাদের এই দেশের অনেক কিছু সাফল্য বয়ে আনবে আশা করছি।
বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা ভীষণ কৌতূহলপ্রবণ হয়, অনেক সময় তাদের বিপদগামী হওয়া, মাদকে জড়িয়ে পড়া, অযাচিত ঝুঁকি বা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলিকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আবার এই বয়সে স্বাধীন আত্মপরিচয় গড়ে ওঠায় তারা সবকিছু নিয়ে ভীষণ সংবেদনশীল থাকে, আর তাই তাদেরকে সঠিক পথে ধরে রাখার জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলিকে কৌশলী হতে হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো কিশোর কিশোরী ক্লাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা